দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। বাংলাদেশের রপ্তানি পণ্যে পাল্টা শুল্ক 1% কমিয়েছে যুক্তরাষ্ট্র। বড় সুবিধা না হলেও ইতিবাচক বলছেন ব্যবসায়ীরা। নতুন বাজেট তৈরি হবে নির্বাচিত সরকারের প্রাথমিক চ্যালেঞ্জ। মাথা ব্যথার কারণ হবে নবম পে স্কেল আর সামাজিক নিরাপত্তা ব্যয় বলছেন বিশ্লেষকরা। নির্বাচনকে কেন্দ্র করে বসন্ত ও ভালোবাসা দিবসের ফুল ব্যবসায় বড় মন্দা, আশানুরূপ দাম না পাওয়ায় কৃষকদের হতাশা। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বাংলাদেশের রপ্তানি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক 1% কমিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এই বিষয়ে বাণিজ্য চুক্তি সই করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ফলে শুল্ক হার 20% থেকে কমে 19% নেমেছে। পাশাপাশি দেশটির তুলা ব্যবহার করে পোশাক রপ্তানি করা হলে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশ। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন উদ্যোক্তারা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। গেল বছরের 2 এপ্রিল একযোগে 100 দেশের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের জন্য শুল্ক ঘোষণা করা হয়েছিল 37%। কয়েক দফা বৈঠকের পর যা 20% নামিয়ে আনতে সক্ষম হয় সরকার। সবশেষ সোমবার এই শুল্ক হার আরও 1% কমিয়ে নির্ধারণ করা হয় 19%। দীর্ঘদিন যাবৎ একটা নেগোসিয়েশন করে মাত্র 1%, এটা আসলে কোনো ম্যাটার করে না। 1% 2% এটা আমরা আমাদের ছিল যে এটা অন্তত 15 বা 12 এরকম কোন একটা জায়গায় যাবে। যেইটুকুই কমুক সেটুকুই আপনার জন্য আপনার বার্ডেনটাকে হালকা করবে, সেটা 1% হোক আর 5% হোক। বাট হ্যাঁ, প্রত্যাশিত ব্যবসায়ী হিসেবে থাকতেই পারে, আমাদেরও ছিল। আমরা মনে করছিলাম যে 3 থেকে 5 এরকম শুনছিলাম বিভিন্ন পত্রপত্রিকায়, এরকম হতে পারে। একটু বেশি হলে আরো বেশি ভালো হতো, বাট স্টিল 1% হোক যেটাই কমেছে সেটাই ওয়েলকাম করছি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার এ বিষয়ে একটি বাণিজ্য চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের তুলা কিংবা কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক দেশটিতে রপ্তানি করা হলে মিলবে শুল্কমুক্ত প্রবেশাধিকার। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন উদ্যোক্তারা। 19% আপনি যদি কমাতে পারেন, কারণ পুরোটাই আপনার কমে যাবে, বাড়তি যেই আমাদের এখন রিসিপ্রোকাল ট্যারিফ আছে 19%, তো সেটা আপনি যদি কটন দিয়ে করতে পারেন তাহলে পুরোটাই কিন্তু কমে গেল। আপনি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, এইটা অনেক বেশি ওইটা থেকে আপনার সাপোর্ট করবে। অন এনি কেস এইটা ভালো হয়েছে। বাণিজ্য উপদেষ্টা সহ তার টিমের এটা সাফল্য যে তারা অন্তত ইউএস র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে ডিউটি ফ্রি অ্যাক্সেস, যেটা জিরো ট্যারিফ, যেটা আদায় করে নিয়েছে। এই নেগোসিয়েশনের আমি মনে করি এইটাই সবচেয়ে বড় সাফল্য। তবে 1% শুল্ক কমানো হলেও ভারত, ভিয়েতনাম আর বাংলাদেশের শুল্ক হার সমপরিমাণ হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে বলছে ব্যবসায়ীরা। কেননা দেশে গভীর সমুদ্র বন্দর না থাকায় পণ্য রপ্তানির সময় বাড়ে। এর সাথে ব্যাংক ঋণের চড়া সুদ হার আর গ্যাস বিদ্যুতের বাড়তি বোঝা তো আছেই। তবে উদ্যোক্তাদের আশা নতুন সরকার দূর করবে সব সমস্যা। একদিকে তো এই ট্যারিফ মানে প্রায় কাছাকাছি ট্যারিফ, কিন্তু অপরদিকে আমরা যে ডিসঅ্যাডভান্টেজ, ন্যাচারালি যে ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনগুলিতে আমরা আছি, যেমন আমাদের ডিপ সি পোর্ট নাই, এটা আমাদের অন্য সবার চেয়ে একমাত্র বাংলাদেশের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। মোর চ্যালেঞ্জিং হচ্ছে আপনি যদি নিজস্ব সক্ষমতাটাকে বাড়াতে পারেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার, এই যে পোর্টের ইস্যু, কোথার কথা, পোর্ট যদি ঠিক থাকে, আপনি যদি গ্যাস সাপ্লাই ঠিক দিতে পারেন, ব্যাংক ইন্টারেস্ট ঠিক দিতে পারেন, সেগুলো আমি মনে করি এখান থেকেও আরও অনেক বেশি প্রয়োজন এবং সাপোর্টিভ এবং আপনাকে আগায় নিতে পারে। তথ্য বলছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক $800 কোটি। এর মধ্যে $600 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ, আর দেশটি থেকে আমদানি হয় $200 কোটি পণ্য। এই ঘাটতি কমাতে কৃষিপণ্য, উড়োজাহাজের যন্ত্রাংশ, এলএনজি আমদানি শুরু করেছে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ক্ষমতায় এসে কয়েক মাসের মধ্যে নতুন বাজেট তৈরি হবে নির্বাচিত সরকারের প্রাথমিক চ্যালেঞ্জ। সেই সাথে নবম পে স্কেল ও সামাজিক নিরাপত্তা খাতের জন্য বর্ধিত ব্যয়ের সংস্থানও তাদের জন্য আরেক মাথা ব্যথার বড় কারণ, এমন মত দেশের অর্থনীতিবিদদের। একই সাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতেও বিশেষ জোর দিতে হবে বলে মত তাদের। রায়হান শোভনের রিপোর্ট। শেষ হয়েছে ভোটের প্রচারণা, অপেক্ষা আর মাত্র 2 দিনের। তারপরেই ব্যালটের মাধ্যমে দেশের মানুষ নির্ধারণ করবে আগামী 5 বছর কার হাতে যাচ্ছে দেশ। যে হাতেই দেশ যাক না কেন, শুরুতেই তাদের পড়তে হবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি, যার মধ্যে অন্যতম আগামী অর্থবছর অর্থাৎ 2026-27-এর জন্য বাজেট প্রণয়ন। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সরকার ক্ষমতায় বসলেও এ কাজের জন্য নতুন সরকার সময় পাবেন মাত্র কয়েক মাস। অর্থাৎ ক্ষমতায় বসার সাথে সাথেই হিসাব নিকাশের অঙ্ক কষা শুরু করতে হবে তাদের। নতুন সরকার আসার পরে কিন্তু আগামী অর্থ বছরের বাজেট কিন্তু তখন তাদের তৈরি করার সময়টা এসে যাবে, কারণ জুলাই মাস থেকে বাজেট শুরু হবে, নতুন বছর শুরু হবে। কাজেই এই সরকার
আপনার ফেব্রুয়ারি শেষে ফেব্রুয়ারি যদি ক্ষমতা গ্রহণ করে নির্বাচিত সরকার, তখন কিন্তু তাদেরকে বাজেট প্রণয়নে হাত দিতে হবে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যেমন ধরেন আপনার বর্তমান অবস্থায় আমাদের সরকারের রাজস্ব সংগ্রহ এটা কিন্তু অনেক কম যা প্রয়োজন সেই তুলনায়, এবং বর্তমান সরকার কিন্তু অনেকটাই ঋণ নির্ভর সরকার হয়ে গেছে, কারণ ঋণের উপরে তারা চলছে। কাজেই আপনার এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে কীভাবে আমরা সরকারের রাজস্ব আদায়টাকে বৃদ্ধি করা। শুধু বাজেট নয়, নতুন সরকারের জন্য মাথা ব্যথার আরেক বড় কারণ হতে পারে নবম পে স্কেল বাস্তবায়ন। কেননা অন্তর্বর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়নে সরকারের প্রয়োজন হবে বাড়তি 1,06,000 কোটি টাকা। সেই সাথে অন্তর্বর্তী সরকার যে 2026-27 অর্থ বছরের জন্য সামাজিক সুরক্ষা খাতের জন্য ভাতা ও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির অনুমোদন করেছে, তাও পীড়া দিতে পারে ভবিষ্যৎ সরকারকে। কেননা যে হারে ব্যয় বাড়বে সে হারে এখনো তৈরি হয়নি আয়ের পথ। আবার আপনার পে স্কেলের জন্য, তাই না? এবং পে স্কেল তো এখনও গভর্নমেন্ট তো অ্যাকসেপ্ট করেনি, কারণ ওরা তো মাত্র প্রপোজালটা দিয়েছে। এটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে একটা ট্রেমেন্ডাস একটা প্রেশার আসবে। কিন্তু অবশ্য ভালো দিক হচ্ছে বর্তমান গভর্নমেন্ট বলতেছে এটা পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট এসে ইমপ্লিমেন্ট করবে। তো ইমপ্লিমেন্ট করার আগে তারা ডেফিনেটলি আবার রিভিউ করবে, তাই না? আর রিভিউ করার ফলে তো তখন রিভিউ করতে গেলেই তো কিছু না কিছু কোনো না কোনো জায়গায় এগুলো কমবে। এই সরকার তো এটা সুপারিশটা করে তারা চলে গেল, তারা তো বাস্তবায়ন করা হাত দিতে পারেনি। কাজে নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে কিন্তু এই পে কমিশন বাস্তবায়নের জন্য একটা বড় চাপ আসবে। বিশেষ করে এটা যেহেতু সরকারি কর্মচারীদের জন্য, কাজে সরকারি কর্মচারীরা কিন্তু তারা এখন হয়তো চুপচাপ আছে, কিন্তু নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে তারা কিন্তু এটা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া পেশ করবে। আয়ের পথ সম্প্রসারিত করতে ভবিষ্যৎ সরকারকে শুরুতেই করজালের পরিধি বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি রোধে কঠোর হওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। রাহিন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। মন্দায় পড়েছে বসন্ত ও ভালোবাসা দিবস কেন্দ্রিক ফুলের ব্যবসা। মূলত নির্বাচনকে কেন্দ্র করে আগামী 3 দিন দেশের পরিবহন বন্ধের ঘোষণায় কম দামে অগ্রিম ফুল বিক্রি করতে হচ্ছে চাষিদের। আশানুরূপ দাম না পায় অনেকটাই হতাশ কৃষকরা। আর ফুল তাজা থাকবে কিনা অথবা নির্বাচনী চাপে তাদের ফুলের চাহিদা থাকবে কিনা তা নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। যশোর জেলার রিপোর্টার রাহুল রায় আর খাগড়াছড়ি রিপোর্টার কানন আচার্যের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভালোবাসা দিবস কিংবা বসন্ত উদযাপন, এই উৎসবে প্রিয়জনের মন রাঙাতে বিকল্প নেই ফুলের। তাই তো দেশ জুড়েই এই দিবসকে কেন্দ্র করে বাড়ে বাহারি রঙের ফুলের চাহিদা। তবে চাহিদার শীর্ষে থাকে গোলাপ। তবে এবার দিবসটির আগে নির্বাচন ও তাকে কেন্দ্র করে 3 দিনের পরিবহন নিষেধাজ্ঞার কারণে আগাম ফুল বিক্রি করতে হচ্ছে যশোরের গদখালির চাষিদের। ফলে প্রত্যাশিত মুনাফা বঞ্চিত হচ্ছেন তারা, এমনকি গুনতে হচ্ছে লোকসানও। আমরা এই 14 ফেব্রুয়ারি সারা বছর একটা আশায় থাকি যে একটা ফুলের দাম পাবো, অন্যান্য সময় তো ফুলের দাম পাইনি, কিন্তু সেই জিনিসটা থেকে আমরা চাষিরা বঞ্চিত হচ্ছি। নির্বাচনের কারণে মনে করেন গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থাটা, পরিবহন ব্যবস্থাটা বন্ধ হয়ে যাবে এরকম সংখ্যায় মানুষ, এজন্য এবছর ফুলের দামটা মানে কাঙ্ক্ষিত না। ব্যাপারীরা মাল কিনে একটা বিভ্রান্তর ভিতরে আছে। এখন জানি না লাস্ট পর্যন্ত গাড়ি ছাড়বে কিনা, মাল পাঠাতে পারবে কিনা। শুধু গোলাপি নয়, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা সহ সব ফুলের দাম তুলনামূলক কম বলছেন চাষিরা। ফুল আজকে দিনটা একটু কম, তাও 14-15 টাকা চলেছে। আমরা আশাবাদী ছিলাম যে আমরা হয়তো একটা গোলাপ আপনার 20-30 টাকা 30 টাকা বিক্রি করতে পারবো। তা যাক, আমরা এবার সেই হিসেবে অত মান পাইনি, তবে পাইছে আপনার 15 টাকা হাইছে আমি দাম পাইছি। আর অগ্রিম ফুল কিনে তা তাজা রাখতে পারবেন কিনা, নির্বাচন উপলক্ষে মোবাইল ব্যাংকিং সহ বিভিন্ন লেনদেনের সীমা বেঁধে দেওয়ায় চাহিদাই বা কতটুকু থাকবে তা নিয়েই চিন্তিত ব্যবসায়ীরা। বিকাশের টাকা লেনদেন এবং মনে করেন মাল ব্যাপারীরা কিনতে পারছে না টাকার জন্য, অনেক সবকিছুই তো বন্ধ, গাড়ি বন্ধ থাকবে। সার্বিক দিক থেকে মনে করেন চাষিরা একটা ধসের ভিতরে পড়ি। এদিকে নির্বাচন উপলক্ষে ফুলের সংকট এবং ফুলের দাম বেশি হওয়ার আশঙ্কায় আগে থেকেই ফুলের গাছ ও ফুল সংরক্ষণ করে রাখছেন খাগড়াছড়ি জেলার ব্যবসায়ী আর ফুলপ্রেমীরা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী রোজার সময় ব্যাংকের লেনদেন চলবে সকাল 9:30 থেকে বেলা 2:30 পর্যন্ত, আর অফিস চলবে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। মঙ্গলবার এক সার্কুলারে সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময় বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে। রমজান মাস শেষে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে সার্কুলারে বলা হয়েছে। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSE-X 87 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,399-তে। বেচা কেনা হয়েছে 790 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 288টির, কমেছে 67টির, আর অপরিবর্তিত আছে 37টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের। ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক DSE-X ইন্ডেক্স গত দিনের চেয়ে 88 পয়েন্ট বেড়ে গিয়ে 5,400 অবস্থান করছে। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতিতে লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা দেখা গেলেও দিন শেষে ইনভেস্টরদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে, যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট 88 পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 291টি, কমেছে 62টি এবং অপরিবর্তিত ছিল 33টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল 790 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 695 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 638 কোটি টাকার মতন। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজকে এদের প্রায় 31 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল সিনটেক্স। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ইসলামী ব্যাংক পিএলসি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং দ্বিতীয়তে ছিল পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। ব্যবহারকারীদের জন্য বন্দরের কাজ পুরোদমে অটোমেশনের আওতায় আনতে সিপিএস স্কাইপোর্ট নামে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মঙ্গলবার এই তথ্য জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান SM মনিরুজ্জামান। তিনি বলেন, এই উইন্ডো চালু করার ফলে নতুন যুগে প্রবেশ করল চট্টগ্রাম বন্দর। বিশ্বের বিভিন্ন দেশে এটি পোর্ট কমিউনিকেশন সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেম সব ব্যবহারকারীদের একসাথে সংযুক্ত করবে, ফলে সময় বাঁচবে। এই ডিজিটালাইজেশন পদ্ধতিতে বন্দর ব্যবহারকারীরা যেমন উপকৃত হবেন, তেমনি উপকৃত হবে চট্টগ্রাম বন্দর। এটির ফলে ট্রাকগুলো দ্রুত বন্দর থেকে বের হয়ে যেতে পারবে, যা কার্বন নিঃসরণ কমাবে বলে আশা বন্দর চেয়ারম্যানের। পোর্ট সিঙ্গেল উইন্ডো চট্টগ্রাম বন্দরের গ্রিন পোর্ট উদ্যোগের একটি অংশ বলেও জানান তিনি। এখানে সমস্ত অর্গানাইজেশন, এজেন্সি সব হলো ইন্টারকানেক্টেড, একটা প্ল্যাটফর্মে আসছে, ডিজিটালি কানেক্টেড। তো আগে যেই কাজগুলো আপনার মনে করেন ফিজিক্যালি করতে হতো, আপনাকে টেবিলে যেতে হতো, ডেস্কে যেতে হতো, তারপরে কাস্টমসে যেতে হতো, ব্যাংকে যেতে হতো, তারপরে ফ্রেড ফরওয়ার্ডের কাছে যেতে হতো। এখন এই কাজগুলো সবই ডিজিটাল প্ল্যাটফর্মে হয়ে যাবে। তো যার ফলে হয়েছে কি, যেখানে আপনার হয়তো আগে যে কাজটা 5 দিন লাগতো, ওইটা এখন হয়তো বা আপনার আধা ঘন্টায় হয়ে যাবে। ভারত মহাসাগরে ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। অ্যাকুইলা 2 নামে এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়ে ভেনেজুয়েলার ট্যাঙ্কার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। অ্যাকুইলা সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী অ্যাকুইলাকে অনুসরণ করে যাচ্ছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।